প্রস্তাবিত আরপিওকে বিএনপি স্বাগত জানালেও পিআর অন্তর্ভুক্তি চায় জামাত। ইসির সক্ষমতায় গুরুত্ব এনসিপির, দলগুলোকে সহযোগিতার আহ্বান বিশ্লেষকের। বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভ। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। মুখ থুবড়ে পড়েছে নগর পরিবহন সেবা, আলোচনাতেই বন্দি রুট রেশনালাইজেশন। বাস কিনতে ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা, সমাধানের চেষ্টায় ডিটিসিএ, সরকারকেও তৎপর হওয়ার তাগিদ। বৃষ্টির দোহাই দিয়ে বাড়ানো সবজির দাম ঝকঝকে রোদেও চড়া, কেজিতে বেড়েছে আরও 20 টাকা পর্যন্ত। সরবরাহ সংকটের দাবি, চড়া মাছ বাজারে কিছুটা কমেছে ইলিশের দর। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিওকে বিএনপি স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে জামাত ইসলামী। সুষ্ঠু নির্বাচনে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে আরপিওতে পিআর অন্তর্ভুক্ত করার দাবি জামাতের। শুধু আইন প্রয়োগ নয়, বরং তা বাস্তবায়নে ইসির সক্ষমতায় গুরুত্ব দিচ্ছে এনসিপি। নির্বাচনী সংস্কৃতি পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার পরামর্শ বিশেষজ্ঞের। হাসান ওয়ালির রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনার বড় অংশ জুড়ে জায়গা পেয়েছে নির্বাচন ব্যবস্থা। প্রথম ধাপেই বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনা এবং মাসখানেক ধরে দফায় দফায় পর্যালোচনা শেষে গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। নির্বাচনী আইন সংস্কার নিয়ে এরই মধ্যে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। এবারের আরপিওতে বড় কিছু পরিবর্তনের পথে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি। এতে ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় আসন ভিত্তিক 25 লাখেরও বেশি করার সুযোগ, অনলাইনে মনোনয়ন জমার সুযোগ না রাখা, একক প্রার্থীর আসনে না ভোট চালু, জোটে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করা, জামানত 20,000-এর পরিবর্তে 50,000 টাকা, রিটার্নিং অফিসারের ভোট বাতিলের ক্ষমতা, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য হলে প্রার্থী হতে পারবে না, এমন ছোট বড় 40 থেকে 44টি সংশোধন প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকাকে নির্বাচনে অযোগ্যতা বিবেচনা ছাড়া প্রস্তাবের বেশিরভাগে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শুধু আইন প্রণয়ন নয়, বরং তা বাস্তবায়নে ইসির সক্ষমতাকে গুরুত্ব দিতে চান তিনি। শুধু প্রস্তাবনার মধ্যে নয় বা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, যেন সত্যিকার অর্থেই সেগুলোর প্রয়োগ থাকে। জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রস্তাবনা এনেছে ইসি। আরপিওতে পিআর পদ্ধতি যুক্ত না করলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি দলটির এই নেতার। আরপিওতে পিআর পদ্ধতিটা যেন আনে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তাবিত আরপিওকে গ্রহণযোগ্য বলছেন বিএনপির এই নেতা। তবে জোটবদ্ধ দলের শরিকদের প্রতীক ব্যবহার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচনা করার সমালোচনা করলেন স্থায়ী কমিটির এই সদস্য। যেসব সংস্কার আনছে আমি কোনোটাতেই মনে করি ইলেকশনের সাথে কোনো কন্ট্রাডিকশন করে নেই। যেটা করেছে আমি মনে করি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য। স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা গেলে প্রস্তাবিত আরপিও ভালো নির্বাচন উপহার দিতে পারবে বলে মত এই নির্বাচন বিশ্লেষকের। নির্বাচনী সংস্কৃতি পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতার আহ্বান তার। মনিটর বাই দ্য পলিটিক্যাল পার্টিস, কারণ এটাতে পলিটিক্যাল পার্টিকে উদ্বুদ্ধ না করলে হবে না। বিধিমালা যেগুলি ওনারা বলছেন, আমার নিজের পার্সোনালি আমি অনেকদিন থেকে ইলেকশন করছি, আই এম ভেরি হ্যাপি। প্রস্তাবিত আরপিও আইন মন্ত্রণালয়ে ভেটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উত্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ। টায়ারে আগুন জ্বালিয়ে 4 রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা। এক পর্যায়ে সেনাবাহিনীর 2টি গাড়ির সামনে অবস্থান নেন। বিক্ষোভ করার পাশাপাশি অনুরোধ করেন উচ্ছেদ কার্যক্রমে না যেতে। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটিআর কর্মকর্তারা। 2 ঘন্টা পর বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এই মুহূর্তে কক্সবাজারের কস্তুরাঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের বাকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে ঘিরে কক্সবাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সকাল 9টা থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিছুটা এখন শান্ত হলেও তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত না আসায় এখনো পর্যন্ত উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। আমরা সকাল থেকে যেটি আসলে লক্ষ্য করেছি, কক্সবাজার শহরে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড যেখানে বাকখালী নদীর তীর গড়ে ওঠা, সেই বাকখালী নদীর তীরে যে স্থাপনাগুলো ছিল সেই এলাকার স্থানীয় লোকজন কক্সবাজার শহরের প্রধান সড়ক যেখানে নুনিয়ারছড়া থেকে লোক চলে আসে, পেশকার পাড় থেকে লোকজন চলে এসে কক্সবাজার শহরে যে বিমানবন্দর সড়ক, গুঙ্গাস্তলা সহ 4 রাস্তার মোড়ে এসে অবস্থান নেয় এবং মিছিল শুরু করে, বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে, পাশাপাশি ঠেলাগাড়ি ফেলে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেয়নি। তারপর এক পর্যায়ে যখন সেনাবাহিনী আসে, 2টি ট্যাঙ্ক নিয়ে আসে, তখন সেই ট্যাঙ্কের সামনে গিয়ে স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভ শুরু করে শেষ পর্যন্ত তারা যে দাবিটি করছে, যেহেতু এখানকার লোকজন, যে নদীর পাড়ের লোকজন অনেকটাই অসহায়, তারা বলছে যদি সরকারি যে তাদের খতিয়ান রয়েছে সেই খতিয়ানের যদি কোনো ধরনের যদি অবৈধ কিছু থাকে তাহলে তারা নিঃস্বাচ্ছায় উচ্ছেদ করবে, নিজেরাই করবে সেটি বলছে। তবে এই উচ্ছেদ কার্যক্রমকে তারা যেটি বলছে স্থানীয় জনতা, তাদেরকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে সেই বিষয়টি বলছে। কিন্তু স্থানীয় জনতাকে মানানোর জন্য এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ নেমে আসে। তারাও যে বিষয়টি বলছে, যেহেতু এটি নদীর যে উচ্ছেদ কার্যক্রম সেটি অনেকটাই একপেশীয় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো অন্তর্বর্তী সরকার কোনো বেকায়দায় ফেলার জন্য এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে সেটি যাচাই করার জন্য বলছে স্থানীয় রাজনীতি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা। তবে গত 3 দিনে কক্সবাজারের যে বাকখালী নদীর তীরে গড়ে ওঠা প্রায় 70 একর জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে আমরা লক্ষ্য করেছি BIWTA তারা পিলার গেড়ে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছে এবং সীমানা নির্ধারণ করে দেওয়ার পর তারা এখনো পর্যন্ত 70 একর জমি এখনো পর্যন্ত BIWTA দখলে রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। এদিকে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলদি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলদি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করা হয়। মুখ থুবড়ে পড়েছে রাজধানী সহ আশেপাশের 5টি জেলায় চালু হতে যাওয়া বিশেষায়িত বাস সার্ভিস নগর পরিবহন সেবা। রুট রেশনালাইজেশন নিয়ে ধারাবাহিক আলোচনার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাস মালিক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সহ অংশীজনেরা। প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হলেও ব্যবসা পরিচালনায় সহজ শর্ত ও নতুন পরিবহন যুক্ত করতে ব্যাংক ঋণ সুবিধা চায় পরিবহন মালিক সমিতি। গণপরিবহনকে জনবান্ধব ও শৃঙ্খলায় ফেরাতে রুট রেশনালাইজেশনের বিকল্প নেই উল্লেখ করে সরকারের অপারগতা ও সদিচ্ছার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রকল্প বাস্তবায়নে এখনও আশাবাদী ডিটিসিএ। শরীফ রুবেল ও নুরুল আলম নয়নের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা প্রতিটি রুটে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচলের প্রকল্প নেয় সরকার। 3 বছর আগে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর পর্যন্ত নগর পরিবহন চালু হলেও এখন আর এই সেবার দেখা মেলে না। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পে মালিক পক্ষের সুবিধার বিষয়টি এখনও পরিষ্কার নয়। নতুন বাস কিনতে কোনো সরকারি সহায়তার আশ্বাস না পাওয়ার অভিযোগও তাদের। 23টা কোম্পানির গাড়ি আমরা রেশনালাইজ করে মাস 2-1 মধ্যে ইনশাল্লাহ শুরু করতে পারবো। ওই জায়গাটায় ওনারা এখনো সুরাহা দেননি যে বাংলাদেশ ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে কোন পদ্ধতিতে আমরা সহজভাবে এবং কম সুদে গাড়ি পাইতে পারি। একটি রুটে একটি কোম্পানির বাস চলবে এমন পরিকল্পনার কথা জানান ডিটিসিএর নির্বাহী পরিচালক। রুট কোনটা হবে না
এইটা নিয়ে আমরা মতামত দিচ্ছি, সেটার উপরে তারাও পর্যালোচনা করছে। তবে ওয়ান রুট ওয়ান কোম্পানি এইটা হলো বেস্ট সলিউশন। আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রকল্প পরিচালক জানান, বাস যুক্ত করার শর্তগুলো কঠিন। ন্যূনতম মান বজায় রেখে এই সেবা চালু করতে চায় ডিটিসিএ। আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখতে চাচ্ছি বাসগুলো। শর্তগুলো বেশ কঠিন, এগুলো না মানলে নতুন বাস আনা যাচ্ছে না। তো এতে একটু সময় লাগছে। 100টা রুট থেকে এটাকে 50টা বা 60টাতে নামিয়ে আনা। এইখানে 100 জন বা 100টা কোম্পানি যে তাদেরকে আসলে এই যে মিলিয়ে দেওয়া, এটাই ডিফিকাল্ট। পরিবহন ও সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুল নেওয়াজ বলছেন, যাত্রী সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই। এক্ষেত্রে সরকারকে আরও তৎপর হবার পরামর্শ তার। প্রায় 10 বছর 15 বছর চেষ্টাই করে যাচ্ছি। এর মানে হচ্ছে যে আসলে সরকারের সদিচ্ছার বড় একটা অভাবের জায়গা রয়েছে, পাশের মালিকদেরও এখানে সহযোগিতা করছে না বলে মনে হয়। এই সিস্টেমে আসতে হলে মালিকদেরকেও কিছু সুবিধা দিতে হবে, যেমন তাদেরকে আলাদা করে বাস চলাচলের জন্য ভালো রাস্তা দিতে হবে, ওই রুটে যাতে অন্য কোনো গণপরিবহন আসতে না পারে সেটা নিশ্চয়তা দিতে হবে, থ্রি হুইলারগুলোকে বন্ধ করতে হবে, অবৈধ যে যান সেগুলোকে বন্ধ করতে হবে, ইন্টারসেকশনগুলোকে এবং যাত্রী ছাউনিগুলোকে ভালো ম্যানেজমেন্ট করতে হবে। ডিটিসি এর তথ্য বলছে, বাস রুট রেশনালাইজেশনে সচল রুটের সংখ্যা 95টি, বিআরটি এর হিসেবে 110টি আর ডিএমপি ট্রাফিক বিভাগের জরিপে 7টি। 3টি পর্যবেক্ষণ মিলিয়ে বাস চলাচলে এখন পর্যন্ত 42টি রুট নির্ধারণ করেছে ডিটিসিএ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জুম্মান সাদেক জাভলিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতেই যাচ্ছে জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10ম জাতীয় সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে প্রক্রিয়া, সে তার আজকে 8ম দিন চলছে। এই 8ম দিনে এসে আমরা সকাল থেকে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবির, ছাত্র দল সহ বামপন্থী দলগুলো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। এই কিছুক্ষণ আগে মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি জিনিস নিশ্চিত হওয়া গেছে এবং বাম সংগঠনের সমসপ্তক নামে একটি পর্ষদ রয়েছে, সেই সমসপ্তক পর্ষদের নারী এজিএস প্রার্থী সুহাগী সামিয়া একটি অভিযোগ করেছেন যে ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্লোয়িং করা সহ সেই টাকা বিনিময় হলেও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। একই সাথে আমি আরও অভিযোগ করেন যে নারী প্রার্থীদের যেমন সাইবার অ্যাটাক করা হচ্ছে, ঠিক তেমনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা সহ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। একই সাথে আমি আরও অভিযোগ করেন যে নারী প্রার্থীদের যেমন সাইবার অ্যাটাক করা হচ্ছে, ঠিক তেমনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা সহ অসংখ্য বিধি লঙ্ঘন চলছে। সেই বিধি লঙ্ঘনের বিষয়ে লেভেল প্লেইং যে ফিল্ড থাকার কথা, সেই লেভেল প্লেইং ফিল্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেই এবং নির্বাচন সম্পন্ন করতে হলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়েছেন সামিয়া সুহাগী। তিনি বলেছেন যে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র সংগঠনগুলো নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে তা তদারকি করা হচ্ছে না। জানিয়ে রাখা ভালো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র দল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ মোট 7টি প্যানেল কিন্তু ইতিমধ্যে ঘোষিত হয়েছে। 7টি প্যানেলে সহ স্বতন্ত্র প্রার্থী সহ নির্বাচনী এই 10ম সংসদ এবং হল সংসদ নির্বাচনে কিন্তু মোট 179 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। হলগুলোতে মূলত ইতিমধ্যেই 102 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না থাকায় 62 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যার ফলে কিছুটা ম্লান হলেও কিন্তু জাতীয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদ এবং হল সংসদ নির্বাচনে কিন্তু বর্তমানে অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো আমরা এখন আরও তথ্য জানতে চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী জাভলিন। আবু বাকের মজুমদার, তার প্রতি কিন্তু সমর্থন দিয়েছেন আরেক জিএস প্রার্থী, একই প্রার্থিতা করছেন ভিন্ন প্যানেল থেকে মাহিন সরকার। তিনিও রয়েছেন।
বাংলাদেশের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, যারা হাঁচি কাশি দিলেই বিদেশে যান, দেশে চিকিৎসা নিয়ে তাদের প্রতি প্রতিবাদ জানিয়েছেন তিনি। রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নয়নই হবে জামায়াতের মূল লক্ষ্য। উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সে হয়ে বাংলাদেশে ফিরে, আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসি মুখে ঘরে ফিরে। রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। বৃষ্টির দোহাই দিয়ে বাড়ানো সবজির দাম ঝকঝকে রোদেও কমছে না। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, প্রতি কেজি বেগুন, পটল, করলা, ঢেঁড়স, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকায়। মরিচের দাম ঠেকেছে 160-এ। রুই কাতলের দাম চড়া থাকলেও হালিতে 1200 টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম। কেজি ওজনের একটি বিক্রি হচ্ছে 2200 টাকায়। মুরগির বাজারে 170 টাকায় ব্রয়লার স্থিতিশীল থাকলেও কেজিতে 10 থেকে 30 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 290 টাকায়। নজরুল ইসলাম মজুমদার ও এস আলমের হাতে থাকা 5 ব্যাংকের ভাগ্য এখন বাংলাদেশ ব্যাংকের হাতে। তবে এস আলমের লোপাট করা 84,000 কোটি টাকা এসব ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব বলে মনে করেন ব্যাংক ও আদালত সংশ্লিষ্টরা। ফলে যে দুই ব্যাংক এক হতে চায় না, তাদের ইতিবাচক অবস্থায় ফেরা অসম্ভব। বাংলাদেশ ব্যাংক বলছে, শেষ পর্যন্ত কটি ব্যাংক নিয়ে মার্জার করা হচ্ছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেলিয়া সুলতানা রিপোর্ট। ব্যাংকের টাকায় কেউ বিদেশে করেছেন হোটেল, কেউ এলসির আড়ালে আত্মসাৎ করেছেন নিজের দায়িত্বে থাকা ব্যাংকের অর্থ। এমন সব অভিযোগ ব্যাংক খাতকে সর্বশান্ত করা দুই মাফিয়া, সাবেক এবিবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংক টাইকুন ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে। নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, 2023-24 সালের জুলাই পর্যন্ত ফ্ল্যামিঙ্গো এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানকে দফায় দফায় 615 কোটি টাকা দেয় তারই ব্যাংক এক্সিম, যা ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ সংশ্লিষ্টরা উত্তোলন করে। ব্যাংক খাতের আরেক মাফিয়া এস আলম তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে একীভূতকরণের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অঙ্ক 84,000 কোটি টাকার বেশি। এই ব্যাংক লুটেরার সর্দার ছিল এস আলম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোনো ক্ষেত্রে উইক তদন্ত হচ্ছে, হয়তো দুর্নীতি করছে 4,000 কোটি, তার বিরুদ্ধে হয়তো পাওয়া গেল 500 কোটি। এদিকে সম্প্রতি দুর্বল 5 ব্যাংকের শুনানি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় 90 থেকে 98% পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণাধীন নামী বেনামী প্রতিষ্ঠানের নামে। ফলে এই অর্থ আদায় নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত মার্জারে কটি ব্যাংক একীভূত হবে তা নিয়ে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে মার্জার এই মুহূর্তে ওই ব্যাংকগুলোকে রক্ষা করার একমাত্র উপযুক্ত পন্থা। কোনো ব্যাংক যদি বলে আমরা মার্জার আওতায় আসবো না, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয়, তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম। মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না। ব্যাংকগুলিকে তাদের নিজের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। এদিকে মার্জারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দৃশ্যমান পরিবর্তন ঘটতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 বছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের রেড সি গেটওয়ের পর চট্টগ্রাম বন্দরে এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন শিপিং। অন্তত 800 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরে অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সব জটিলতা কাটিয়ে চলতি বছরই চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ও ডেনমার্ক। শাখাউত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। আবার বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের মার্কস লাইনের হিস্সা অন্তত 40%। সে প্রতিষ্ঠানটি এখন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে। পতেঙ্গা উপকূলে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে গত 1 বছরের বেশি সময় ধরে চলে আসা আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে। এপিএম টার্মিনালের সাথে এই বিষয়ে আমাদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এটার যে ট্রানজিশনাল বেজে তারা কাজ করছেন, তাদের সাথে আমরা কাজ করছি। আশা করছি চলতি বছরের ভিতরেই এটার চুক্তির কার্যক্রম আমরা সমাপ্ত করতে পারবো। মূলত মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার পৃথিবীর 60টির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের 2টি অংশে 32 এবং 7.15 একর জায়গা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারা এখানে প্রায় 7 থেকে 800 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তারা বিশ্বব্যাপী তারা বিভিন্ন টার্মিনাল যেভাবে চালায় এবং সেরকম উন্নত যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে। বিদ্যমান যে হ্যান্ডলিং ব্যবস্থা সেটা অনেকটাই উন্নত হবে। যে জায়গায় করছি তার ড্রাফট বেশি এবং 2টি বাঁক যেটা আছে ওই বাঁক দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য। এটা একটা ইফেক্টিভ বন্দর হবে চট্টগ্রাম বন্দরের। প্রস্তাবনা অনুযায়ী নতুন এই টার্মিনাল বার্ষিক অন্তত 9 লাখ কন্টেনার হ্যান্ডেলিংয়ের আশা করছে বন্দর কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরের মোহনা এবং কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরের এই প্রতিটি জমিতে লালদিয়ার টার্মিনাল গড়ে তোলা এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী 2-1 মাসের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হয়ে যাবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। আর 1 বছরের মধ্যে এই চরাঞ্চলে গড়ে উঠবে অত্যাধুনিক কন্টেনার টার্মিনাল। চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। সেপ্টেম্বর-অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, তাই জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর সতর্কতা হিসেবে জ্বর আসার 2য় দিনে করাতে হবে রক্ত পরীক্ষা। ডিএনসিসি হাসপাতাল মহাখালী। সম্প্রতি এই হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুরুতে জ্বর, বমি ও তীব্র শরীর ব্যথা নিয়ে আসছেন বেশিরভাগ রোগী। 15 দিন জ্বরে ভোগার পরে ওনারে মুন্সিগঞ্জে ভর্তি করার পরে মুন্সিগঞ্জে রাখছে। গতকালকে রাত্রে আর কি ওনার এখানে 5 দিন ধরে আমার চাচার আর কি জ্বর ছিল। জ্বর থাকার পরে আপনার গতকালে ব্লাড মাল্টিনেস 55,000 ছিল। শরীর ব্যথা ছিল আর ইয়া ছিল, প্রেশার লো হয়ে গেছে একবার। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রথম লক্ষণ যেহেতু জ্বর, তাই অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে নিজ থেকেই ওষুধ খেয়ে ডেকে আনছেন বিপত্তি। তাই জ্বরের 2য় দিনই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকের। ডেঙ্গু বা চিকুনগুনিয়া যেটাই হোক না কেন, এটা তো আসলে প্রথম 5 দিন তো শুধু প্যারাসিটামল এবং প্রচুর পরিমাণে পানি, তরল খাবার খাবে, এটাই কিন্তু চিকিৎসা, মূলত চিকিৎসা। তো এটার জন্য তো আসলে ফার্মেসির ওদিকে গিয়ে অনেক বেশি ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া, এগুলো কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। বরং বেশি ওষুধ খেলে আরও খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আর ঢাকার বাইরে মারা গেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। শঙ্কা প্রকাশ করে কীটতত্ত্ববিদরা বলছেন বৃষ্টির পর জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার ঘনত্ব। এ মাসে ডেঙ্গু বাড়ার একটি ঝুঁকি তৈরি হবে, কারণ বৃষ্টি যখন থেমে যাবে ছোট বড় পাত্রগুলোতে যে পানি জমা হবে সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে। সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি কিন্তু আরও বাড়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আবারও ফরিদপুরে বিক্ষোভের খবর। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শিকদার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। ফরিদপুর 4 আসন, যে ভাঙ্গা, সদরপুর এবং চরবদর্শন নিয়ে গঠিত কিন্তু ফরিদপুর 4 আসন। এবং গতকালকে যে এই 4 আসন থেকেই ফরিদপুর 2 আসনে এই যে ভাঙ্গা উপজেলা রয়েছে, ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়ন কেটে এই ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়। এবং এরই ফলে কিন্তু আসলে ক্ষোভে ফেসে উঠেছে কিন্তু এই ভাঙ্গা, এই যে ফরিদপুর 4 আসনের যে ভাঙ্গা উপজেলার স্থানীয় মানুষ, তারা কিন্তু ক্ষোভে ফুসে উঠেছে যে এই যে এই ফরিদপুর 4 আসন থেকে কেটে নেওয়া হয়েছে হামিরদী এবং আলগী নামে 2টি ইউনিয়ন। এবং এই
এরই প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে ঢাকা মাওয়া, ঢাকা ভাঙ্গা এবং ঢাকা খুলনা, ঢাকা বরিশাল এই 3টি মহাসড়ক কিন্তু সকাল থেকেই অবরোধ করে রাখা স্থানীয় জনতা এবং তারা বিক্ষোভ করেন। পাশাপাশি এই যে এই সড়কগুলো বন্ধ হতে কিন্তু 21 জেলার দক্ষিণবঙ্গের সাথে কিন্তু ঢাকার সাথে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখানে কিন্তু কয়েক হাজার গাড়ি বাসিন্দা তাদের এই যে ঢাকা থেকে যে মাওয়া এক্সপ্রেস হয়ে সহ এবং ঢাকা তারা মানতে নারাজ এবং এই কারণেই কিন্তু তারা আজকে সকাল থেকেই কিন্তু এই ঢাকা খুলনা মহাসড়ক, ঢাকা থেকে যে মাওয়া এক্সপ্রেস হয়ে সহ এবং ঢাকা বরিশাল মহাসড়কের কিন্তু তারা সকাল থেকে অবস্থান করে এবং বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ প্রকাশ করে। রাস্তায় কিন্তু টায়ার জ্বালিয়ে এবং রাস্তার মাঝে কিন্তু বিভিন্ন গাছের গুঁড়ি বা ওটা সামগ্রী ফেলে কিন্তু তারা সড়ক অবরোধ করে এবং এইটা কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়ক সহ এই যে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল এবং এক্সপ্রেসওয়েতে কিন্তু হাজারো গাড়ি কিন্তু আটকে রয়েছে এবং এই স্থায়ী জনতার দাবি যে দ্রুতই এই যে হামিদী এবং আলগী ইউনিয়ন পুনরায় ফরিদপুর 4 আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হোক। এই ছিল ফরিদপুর থেকে সড়ক অবরোধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে। এবার বায়ুমানের খবর। ঢাকা বিভাগের বায়ুর মান 71, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 62%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 74। রাজশাহী বিভাগে বায়ুমান 84, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 67। সিলেট বিভাগে বায়ুর মান 44, যা ভালো। বাতাসের আর্দ্রতা 71%। খুলনা বিভাগের বায়ুমান 64, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 70। বরিশাল বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 78। রংপুর বিভাগের বায়ুমান 80, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 62। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 83, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 63%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 44 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 84। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে ফের 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রোববারের ধ্বংসাত্মক কম্পনের পর এটি একই অঞ্চলের তৃতীয় ধাক্কা। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2200, আহত হয়েছেন অন্তত 3600 জন। আবারও কেঁপে উঠল আফগানিস্তান। এই সপ্তাহে তৃতীয়বারের মতো দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকোট এলাকায় কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, এই কম্পনের উৎপত্তি মাত্র 10 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে বহু বাড়ি ও ছোট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। রোববারের প্রথম ধাক্কা ছিল 6 মাত্রার, যা কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ধ্বংস চালায়। হতাহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার দ্বিতীয় ভূমিকম্পটি 5.5 মাত্রার ছিল, যা পাহাড় ধসে গ্রামীণ এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হয়। পরপর এই 3টি ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। স্কুল, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেঁচে থাকা মানুষগুলো গৃহহীন হয়ে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। নিরাপদ আশ্রয় ও খাদ্যের অভাবে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থা জানিয়েছে, খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। তারা তৎপরতার সঙ্গে উদ্ধার ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে, কারণ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে ওষুধ, শুকনো খাবার সহ 11 টন সহায়তা। সকাল 8টায় ত্রাণ বহনকারী বিমানটি সেনানিবাস ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে অংশ নেবেন 16 সদস্যের প্রতিনিধি দল। এ যেন এক মৃত্যুপুরী, যেদিকে চোখ যায় কেবল ধ্বংসস্তূপ আর হাহাকার। চারদিকে শুধু কান্না আর বেঁচে থাকার আকুতি। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় মানুষগুলো প্রহর গুনছে একটু আশ্রয়ের। 6 মাত্রার ভূমিকম্পে আফগানিস্তান যেন ধ্বংসস্তূপ। হাজারো ঘরবাড়ি ভেঙে নিঃশেষ বহু পরিবার। এই সময়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
সকাল 8টায় ত্রাণ নিয়ে ঢাকা সেনানিবাস ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি। উড্ডয়নের আগে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক। বন্ধু প্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বলেন, বৈশ্বিক যে কোনো প্রয়োজনে আত্মনিয়োগে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আচ্ছা, আমাদের আজকে যে টিমটা যাচ্ছে ত্রাণ সহায়তা নিয়ে, এখানে 16 জন সদস্য রয়েছে। আমাদের এখানে এয়ার ক্রু রয়েছেন 14 জন, এর সঙ্গে রয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার এবং আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একজন প্রতিনিধি, একজন লেফটেন্যান্ট কর্নেল। বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান একযোগে কাজ করছে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। জোড়া গোলে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ রাঙালেন লিওনেল মেসি। দেশের মাটিতে দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বিশ্বকাপ জয়ী তারকার নৈপুণ্যে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসির বিশেষ দিনে হাজির ছিলেন পরিবার ও বন্ধুরাও। আতশবাজি আর মনোমুগ্ধকর আয়োজনে মেসির বিশেষ ক্ষণ স্মরণীয় করে রাখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রস্তাবিত আরপিওকে বিএনপি স্বাগত জানালেও পিআর অন্তর্ভুক্তি চায় জামায়াত। ইসির সক্ষমতায় গুরুত্ব এনসিপির। দলগুলোকে সহযোগিতার আহ্বান বিশ্লেষকের। বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভ। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।